অতএব আমরা যখন এই প্রত্যেকটা প্রকল্প চুক্তি কেনা বেচা এইটাকে দেখব, এইটার ক্রিটিক্যাল জায়গাটা হচ্ছে আমার রাষ্ট্রের সভরেন্টির জায়গা থেকে দেখতে হবে। তা না হলে দেখবেন যে আপনার সব আছে, কিচ্ছু নাই, আপনার সব রিসোর্স ওভারনাইট ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আদানি বিদ্যুৎ বন্ধ করে দেয় নাই, বলেছে কিসের জন্য? বলেছে বিল পে করা হচ্ছে না। গত সরকার কুইক রেন্টালের আইনের কথা শামসুল আলম ভাই বলেছেন, গত সরকারের সময় ক্যাপাসিটি চার্জগুলো 35% পর্যন্ত দুর্নীতি কমিশন খেয়ে সরকার পে অফ করে দিয়ে গেছে, এবং আমরা জানি কারা কারা এই কমিশন পে অফ বাণিজ্যের সাথে জড়িত। আমার কাছে এক লোক আসছে গণ অভ্যুত্থানের পরে, বিপিসি পেট্রো বাংলার চেয়ারম্যান করে দিতে হবে 100 কোটি টাকা ডিল। সার্জিস যেগুলো বলছে আর কি, এটা আমি নিজে সাক্ষী, আমার কাছে আসছে। তাহলে এই প্রশ্নটা আমাদেরকে সভরেন্টি আকারে পলিটিক্যাল সভরেন্টির কোশ্চেনের জায়গা থেকে ডিল করতে হবে। দ্বিতীয় যেটা বলে আমার বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে কাঠামো। জ্বালানিকে ডিল করবার যে কাঠামো দুনিয়া আমাদেরকে চাপিয়ে দিয়েছে, এবং এটার সাথে আমাদেরকে পরিবেশকে, এনভায়রনমেন্টকে ট্যাগ করে দিয়েছে, ক্যান উই অ্যাফোর্ড ইট? Certainly we have to deal with the fossil fuel. Certainly we need clean, pure energy. Certainly we need to address the climate resilience questions. Certainly Bangladesh is one of the most vulnerable countries in the world when it comes to climate change. Yes, we have to deal with it. কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই কাঠামো আমার জন্য সাফিসিয়েন্ট কিনা, আমি এই কাঠামো ডিল করবার জন্য প্রস্তুত কিনা। পশ্চিমারা তো 17th সেঞ্চুরি থেকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন করে ফেলেছে, সে তার দেশকে ডেভেলপ করে ফেলেছে, নেশনকে আপলিফ্ট করে ফেলেছে। আজকে তার 1 লক্ষ 1.5 লক্ষ ডলার তার বছরে ইনকাম। সে যেখানে এটা একটা ক্লিন এনার্জি, একটা ইলেকট্রিক গাড়ি, এই পুরো প্রসেস অ্যাফোর্ড করতে পারবে, ঠিক সেই জায়গাতে আমি এইটা কতটুকু অ্যাফোর্ড করতে পারবো না? আমার একটা ট্রানজিশন দরকার, এবং এই ট্রানজিশনের সময়টা পর্যন্ত এটার জন্য কম্পেনসেশন, ট্রানজিশনের জন্য যে মেকানিজম দরকার, টেকনোলজি ট্রান্সফার দরকার, পশ্চিমারা সেটা কোনোটা করবার জন্য প্রস্তুত না। তাহলে দেখেন যে 250 বছরের তার তৈরি করা পুঁজি দিয়ে, তার তৈরি করা ইন্ডাস্ট্রি এবং কোম্পানি আমাকে খাওয়াইছে, এখন বলছে যে না, এই কোম্পানিগুলো আর চলছে না, একটা নতুন বিজনেস মডেল নিয়ে আসছে, এই রেজিলিয়েন্সের নামে, এনার্জি সিকিউরিটির নামে, ক্লাইমেট কমপ্লায়েন্সের নামে আমাকে এখন আবার গ্যাসের গাড়ি, তেলের গাড়ি খাওয়ায়া এখন বিদ্যুতের গাড়ি খাওয়াইতে নিয়ে আসছে। অ্যাগেইন বিজনেসটা কার কাছে? বিদ্যুতের গাড়ি। আমার তৃতীয় বিশ্বের দেশের কাছে তো এই বিজনেস নাই। সে তো আমেরিকা তো এটা বলছে না, পশ্চিমারা এটা সে বলছে না যে আমি যখন নতুন এনার্জির ফ্রেমওয়ার্কের কথা বলছি, আই শ্যাল শেয়ার দ্য প্রফিট, দ্য ম্যানুফ্যাকচারিং, দ্য এমপ্লয়মেন্ট উইথ দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, সেটা কিন্তু সে বলছে না। তাহলে সে কাঠামো পরিবর্তন করছে, পরিবর্তন করে ফর দ্য গুড ফেইথ আমার উপর চাপিয়ে দিচ্ছে ইন্টেনশনালি টু মেক প্রফিট আউট অফ ইট। তাহলে এই ফান্ডামেন্টাল কাঠামোর যে প্রশ্ন আছে, যে আমার বাপেক্সকো নিষ্ক্রিয় হয়ে আছে, কিন্তু আমার বিগ কোম্পানিগুলো এসে এখানে এক্সপ্লোর করছে। আবার যেহেতু ভারতের পাশে, বার্মার পাশে আমার সমুদ্র বিজয় হয়েছে, আপনার হাসিনার আমলে আমার 42টা ব্লক কোনোভাবে এক্সপ্লোর করতে দেওয়া হচ্ছে না, বাপেক্সকোকে দুর্বল করে দিয়েছে। তাহলে দেখেন পুরো কাঠামোটা এমন, অ্যাগেইন ইট রিলেটস টু দ্য সভরেন্টি, যে আমার পুরো ফ্রেম যেখানে আমাকে তর্কটা করতে হচ্ছে, এই তর্কটা একটা কলোনিয়াল ফ্রেমের মধ্যে আমাকে করতে হচ্ছে। আমার রিপাবলিকের যে সভরেন্টির জায়গা, সেখান থেকে আমি এই তর্ক, শর্ত, কাঠামো, অবকাঠামো, চুক্তি কোনো কিছু আমি আর্গু করতে পারছি না। এবং না করতে পারার সবচেয়ে বড় কারণ হচ্ছে গত 5 দশকে সবচেয়ে দুর্নীতিবাজ, করাপ্ট ক্লাউনদেরকে এই মন্ত্রণালয়গুলোর দায়িত্ব দিয়েছে প্রত্যেকটা সরকার। দেখবেন গত 5 দশকের প্রত্যেকটা করাপ্ট মিনিস্টারকে দায়িত্ব দিয়েছে। যেই মন্ত্রীকে গত সরকারে, তাদের সরকারে অব্যাহতি দিতে হয়েছে বিভিন্ন কারণে, সেই একই ফেইল্ড মিনিস্টারকে আবার নতুন করে দায়িত্ব দিয়েছে, অনলি টু ফেইল দ্য নেশন অ্যাগেইন পোস্ট মনসুন রেভলিউশন। তো এই দুইটা কাঠামোর জায়গা থেকে টোটাল আমাদের জ্বালানি, বিদ্যুৎ এগুলোকে নিয়ে নতুন তর্কটা তোলা দরকার। সার্টেনলি আজকের এনসিপি প্যানেলিস্ট যারা কথা বলেছেন সেটা গুরুত্বপূর্ণ। আমরা আমাদের প্যানেলিস্টদের কাছ থেকে শিখতে চাই, বুঝতে চাই রাজনৈতিক কর্মী আকারে যে এই কাঠামোর ভিতরে নতুন শর্ত আমরা কিভাবে তৈরি করতে পারি। গ্লোবাল সাউথের তো নিউ কন্ডিশন দরকার। আমি তার চাপিয়ে দেওয়া শর্তে তো আমি নেগোসিয়েট করতে পারবো না, বিকজ দে অলরেডি হ্যাভ দ্য আপার হ্যান্ড ফর দ্য নেগোসিয়েশন। আমি ওই শর্তে তর্কতে জড়ায় গেলে যেভাবে দেখবেন আজকের 72-এর সংবিধানে 24কে ঢুকায় দিয়ে আমাদেরকে জিজ্ঞেস করে কাজটা ঠিক আছে কিনা। মানে আপনি দেখবেন পুরো আওয়ামী ফ্রেমে 71 মুক্তিযুদ্ধ, 72-এর একটা ফাউল কনস্টিটিউশন, দুইটাকে একসাথে করে ফেলছে। সো তুমি এইটা মানো না, তুমি কিছুই নাই এই রাষ্ট্রে।
সো এই ফ্রেমে চক্র থেকে যেভাবে আমরা মনসুন আপরাইজিংকে বের করে নিয়ে আসতে চাচ্ছি, ঠিক ইকুয়ালি সভরেন্টির জায়গা থেকে, আমার রিপাবলিকের ইন্টারেস্টের জায়গা থেকে এই জ্বালানির তর্কটাকে বের করে নিয়ে আসতে হবে। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম। সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় 3 মিনিট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আমার আলোচনা শেষ করব। আমরা বিগত 16 বছরের যে শাসন দেখেছি, 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রথমেই আমরা দেখেছি 57 জন সেনা অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে এদেশের সেনাবাহিনীর কোমরকে ভেঙে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি ক্রসফায়ারের নামে এদেশের হাজার হাজার রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। আয়নাঘরের নামে এদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দেশপ্রেমিকদেরকে বন্দি করে কাউকে কাউকে গুম করা হয়েছে, কাউকে হত্যা করা হয়েছে এবং কাউকে বন্দি রেখে দিনের পর দিন তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমরা দেখেছি শাপলা চত্বরের গণহত্যা। বিগত সরকারের আমলে আমরা দেখেছি যুদ্ধাপরাধের নামে এদেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ড। তো বিচারের নামে যখন এই রাজনৈতিক হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছিল, তখন প্রতিবাদে যখন মানুষ রাস্তায় নেমে এসেছিল, একটি রায়ের পরের দিন আমরা দেখেছি যে এদেশের রাজপথে 200-রও অধিক রাজনৈতিক কর্মীকে হত্যা করা হয়েছিল। বিগত সরকারের আমলে আমরা দেখেছি যে গণমাধ্যমের স্বাধীনতাকে হরণ করা হয়েছিল। এদেশে কোনো গণমাধ্যম বলতে কিছু ছিল না। যে গণমাধ্যমগুলো আমরা গণমাধ্যম বলি, সেগুলো সরকারের প্রচার মাধ্যমে পরিণত হয়েছিল। আমরা দেখেছি রিজার্ভ চুরি এবং ব্যাংক ডাকাতির মাধ্যমে 28,000 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছিল। এদেশের শেয়ার বাজারকে লুণ্ঠন করা হয়েছিল। সর্বশেষে আমরা দেখেছি যে এর বিরুদ্ধে যখন এদেশের মানুষ ফুঁসে উঠেছিল, এদেশের বৈষম্য দূর করবার জন্য যখন ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল কোটা প্রথা বিলোপের দাবি নিয়ে, এক পর্যায়ে সেটি যখন এক দফার দাবিতে পরিণত হয়, তখন দেখেছি আমরা এদেশের হাজার হাজার ছাত্র জনতার উপরে গুলি, প্রায় 1,500 ছাত্র জনতাকে হত্যা এবং 30,000 ছাত্র জনতাকে আহত করে তাদের রক্ত নিয়ে এদেশে হোলি খেলা হয়েছে। ঠিক তার প্রেক্ষিতে এদেশের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এদেশের ফ্যাসিবাদী হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। হাসিনা পালিয়ে যাওয়ার পরে, তার সাঙ্গপাঙ্গদের নিয়ে পালিয়ে যাওয়ার পরে যখন এদেশে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যেই বিষয়ে আপনারা আজকের এই সেমিনারের কিনোট পেপারটি শুনলেন, সেখানে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। যেই সরকার এদেশের জনগণের ইচ্ছার অভিপ্রায় গঠিত হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, একটি গণ বিপ্লবের মধ্য দিয়ে, সেই সরকারকে বিতর্কিত করবার জন্য কোনো রাজনৈতিক দল দ্রুত ক্ষমতায় যাওয়ার জন্য আজকে কোনো বিচার না করে এই জুলাই সনদকে আইনি ভিত্তি না দিয়ে দ্রুত ক্ষমতায় গিয়ে লুটপাট করবার জন্য যে ধরনের যে ষড়যন্ত্র শুরু করেছে, আমি বলবো যে ধরনের কাজ তারা শুরু করেছে, এটিকে প্রতিহত করা উচিত এবং বাংলাদেশের মানুষের উচিত এই জুলাই সনদকে একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সংবিধানে সন্নিবেশিত করার পরে এদেশের নির্বাচন হবে। তার আগে এদেশে যদি কোনো নির্বাচন হয়, তাহলে বিগত ফ্যাসিবাদী সরকার যেভাবে ফ্যাসিবাদের দানবে পরিণত হয়েছিল, আগামীতে যারা আসবে তারাও সেই ফ্যাসিবাদের দানবে পরিণত হবে। সুতরাং আসুন আমরা এই দাবিতে আরও সোচ্চার হই এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য আমাদের আন্দোলনকে আরও জোরদার করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রবন্ধের উপরে এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন কর্নেল অবসরপ্রাপ্ত অধ্যাপক জিহাদ খান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকের অনুষ্ঠানের সভাপতি নায়েবে আমির আব্দুল মোহাম্মদ তাহের ভাই, সেক্রেটারি জেনারেল, মঞ্চপুষ্ট নেতৃবৃন্দ এবং অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ইতিহাসে অনেক স্বৈরাচারের নাম শুনেছি, ফেরাউন, নমরুদ, তারপর স্ট্যালিন, হিটলার, কিন্তু একজন মহিলা স্বৈরাচার এমন ইতিহাস আমার মনে হয় দ্বিতীয় কোনো নজির নেই।
কারণ উনি যে বর্বরতা করেছেন এটা বোধহয় ইতিহাসে একজন মহিলা শাসক হিসেবে দ্বিতীয় কোনো নজর নেই এরকম। তো এই তার যে অপকর্ম এটা হয়েছিল কিভাবে, এটা আইনি তারা বিভিন্নভাবে এই সংবিধানের কথা বলে, সংবিধানের দোহাই দিয়ে কিন্তু এই অপকর্মগুলো অনেকগুলো করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, নানা অপকর্ম করেছে। এবং পৃথিবীর ইতিহাসে স্বৈরাচারকে হটানোর নজির কিন্তু খুবই কম, বিশেষ করে ফ্যাসিবাদকে হটানো কিন্তু খুবই কঠিন। আমার এক বড় ভাই আমেরিকায় থাকেন, উনি বলেন অন্যান্য দেশের অনেক দেশের মানুষ বলে যে তোমরা এটা কিভাবে সম্ভব করেছো, এটা তো অনেক দেশেই তো আমরা জানি স্বৈরাচার আছে, কিন্তু তাদেরকে কিছুতেই সরানো সম্ভব হয় না। আর একটা স্বৈরাচারী শক্তি এসে তাকে যদি সরানো না হয়, জনসাধারণ সরাই, এটা কিন্তু আমরা একটা নজির স্থাপন করেছি। তো এটা একটা বিরাট আমাদের অর্জন। এই অর্জন যদি আমরা ধরে রাখতে চাই তাহলে এই জুলাই সনদকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে। তা না হলে আমাদের এই যে এত ভাইয়ের রক্ত, আবু সায়েদের সেই তার যে ত্যাগ, মুগ্ধ এবং এই যে অজানা অসংখ্য মানুষের ত্যাগ, অসংখ্য মানুষের হতাহতের, এটা একদম ব্যর্থ হয়ে যাবে এবং আবার নতুন করে সেই একই রকম স্বৈরাচার আসতে বাধ্য হবে। কাজে এই জুলাই সনদ আজকের দিনের অন্যতম একটা দাবি। আমরা সবাই মিলে সোচ্চার হই যেন এইভাবে দ্বিতীয় আর কোনো দিন স্বৈরাচার আসতে না পারে। আমি আর বেশি লম্বা করবো না, এই বলে আমি শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে রয়েছে প্রবন্ধের উপরে আলোচনা। এখন আলোচনা রাখবেন জুলাই বিপ্লবের অন্যতম সেনানায়ক, আমাদের প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, মেধাবী ছাত্র নেতা জনাব নুরুল ইসলাম সাদ্দাম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও আমাদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনারের আজকের সম্মানিত প্রধান অতিথি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, উপস্থিত